ঢাকায় সিরিজ বাঁচানোর টেস্টে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, স্পিনারদের বাড়তি দায়িত্ব দেওয়ার তাগিদ। সাগররুনি হত্যার তদন্ত প্রতিবেদন দেয়া যায়নি ৯ বছরেও, ৭৮ বার সময় নিলেও নেই কোনো অগ্রগতি। দেশের রেল ক্রসিংগুলো অরক্ষিত, ৮২ ভাগে ঝুঁকিপূর্ণ। ১১ বছরে দুর্ঘটনায় মারা গেছেন ২৬৩ জন। ডিপিডিসির মিটার রিডিং ও লাইন মেরামতে অনিয়মের অভিযোগ, কর্মীদের শাস্তি দিয়ে পার পাচ্ছেন কর্মকর্তারা। সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, জো বাইডেনের নির্বাহী আদেশ। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মন্দির তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। আজ শুরু হচ্ছে ঢাকা টেস্ট সিরিজ বাঁচানোর ম্যাচে সতীর্থদের কাছে সেরাটা চান অধিনায়ক মুমিনুল হক। সাকিব সাদমান না থাকায় একাদশ সাজানোর চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের সামনে। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ ঢাকা টেস্টে বাড়তি স্পিনার খেলানোর বার্তা দিয়েছেন ক্রেগ ব্রাথওয়েট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল ৯:৩০। ঢাকা টেস্ট শুরুর আগেই ব্যাকফুটে বাংলাদেশ। সাকিবের পর হারাতে হয়েছে সাদমানকে। সিরিজে সমতা ফেরাতে একাদশ গড়তে হিমশিম টাইগার ম্যানেজমেন্ট। সাকিবের বদলি হিসেবে নেওয়া হয়েছে সৌম্যকে। সাদমানের বিকল্প প্রয়োজন পড়েনি। সমালোচিত এক পেসার তত্ত্ব থেকে বের হওয়ার চ্যালেঞ্জ। ৩ স্পিনার নাকি ২ পেসার, সবই ম্যাচের দিন কন্ডিশন বুঝে। উইকেট যদি ওরকম হয় তাহলে হয়তো 2 পেস বোলার, যদি না হয় তাহলে হয়তো 3টা পেস বোলার, হয়তো না হলে 2টা স্পিনার এভাবে খেলানো হবে। আপনার কন্ডিশনের উপর নির্ভর করবে যে আমি কয়টা পেস অ্যাটাক হবে নাকি স্পিনার। ও সাদমান নাই সেহেতু হয়তো একটা চেঞ্জ আসতে পারে, আর সাকিব ভাই যেহেতু নাই সেটা মাঝখানে একটা চেঞ্জ হতে পারে যে 6 নম্বরে। চট্টগ্রাম টেস্টে বাজে হারে অদৃশ্য চাপ ভর করছে মুমিনুলের কাঁধে। অধিনায়ক হিসেবে ভারত পাকিস্তান সফরে সুখ স্মৃতি নেই। নিজে পারফর্ম করলেও অধিনায়কত্ব কাঠ গড়ায়। একটা জয়ে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সিরিজে পিছিয়ে থেকে ট্র্যাকে ফেরার চ্যালেঞ্জ কি নিতে পারবেন মুমিনুল? আপনি যখনই খেলবেন তখন আপনি যখন ম্যাচ হারবেন, টিম যখন রেজাল্ট করবে তখন কিন্তু অবশ্যই একটা প্রেশার থাকে। তো ওই হিসেবে চিন্তা করে অবশ্যই প্রেশার আছে। আর ইন্টারন্যাশনাল খেলা তো প্রেশার থাকবে, আমাদের ওটাই নিয়ে কাজ করতে হবে, ওটা নিয়ে খেলতে হবে। অতীত যেটা চলে গেছে সেটা চলে গেছে, ওটা নিয়ে আর চিন্তাভাবনা করাই না ভালো না, চিন্তাভাবনা না করাই ভালো। তো এখান থেকে আমি যেগুলো পজিটিভ জিনিস আছে সেগুলো নিয়ে সামনে এগোতে চাই। তো ওই হিসেবে সবাই আল্লাহর রহমতে সবাই পজিটিভ আছে। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। উইন্ডিজরা এখন হাওয়ায় ভাসছে, কিন্তু জহুর আহমেদে অবিশ্বাস্য জয়ের পর আরও নিখুঁত হতে চায় ক্যারিবীয়রা। অভিষেকে মহাকাব্যিক ইনিংস খেলে বাড়তি নজরে কাইল মেয়ার্স, কিন্তু স্পটলাইট কেড়ে নিতে বাকিরাও সদা ব্যস্ত। পিচ দেখে আরেকজন স্পিনার খেলানোর চিন্তা এসেছে। পেরমল ভালো স্পিনার, তার এখানে খেলার অভিজ্ঞতাও আছে। উইকেট কেমন আচরণ করবে সেটা অনুমান করা কঠিন, তবে দেখে ড্রাই মনে হচ্ছে। ব্যাটিং বোলিং যাই করি না কেন আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। চট্টগ্রাম টেস্টে রিভিউ কাণ্ডে বিতর্কিত সেই বিবেচনায় মুস্তাফিজের সঙ্গী হিসেবে আলোচনায় রাহি অথবা তাসকিনের মধ্যে একজন। সব মিলিয়ে সম্ভাব্য একাদশের চেহারাটা এমন। সাকিবের শূন্যতায় ব্যাটিং গভীরতা কমছে, বাড়তি দায়িত্ব স্পিন থ্রোয়ের ওপরে। স্পিন অ্যাটাকের উপর যদি আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়ি, একদিক থেকে যেটা হবে যে আমরা আমাদের পেসের যেই সম্ভাবনাটা থাকবে, সেই সুযোগটা থাকবে, পেস বলের অভাবে সেটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো না, নতুন বল কাজে লাগাতে পারবো না, কিন্তু উইকেটের ডিফারেন্ট কন্ডিশনকে আমরা কাজে লাগাতে পারবো না। এবং এট দ্য সেম টাইম বিপক্ষ দলও কিন্তু স্পিনার দিয়ে আমাদের উপরে চড়া হতে পারে কিন্তু। সো আমার মনে হয় এটা একটা ক্রিটিক্যাল ডিসিশন, কোনো সন্দেহ নেই, এবং এখানে একটা চ্যালেঞ্জ নেয়ার ব্যাপার আছে। চট্টগ্রামে নাইম মিরাজদের বাজে লেংথের সুযোগ কাজে লাগিয়েছে মেয়ার্স বোনার জুটি। মিশন ঢাকায় প্রত্যাশা নিয়ন্ত্রিত বোলিংয়ে। শুধু স্কিল নয়, তাগিদ আছে কৌশল নিয়ে কাজ করা। ডিআরএস এর ব্যবহারে সাহসী বিচক্ষণতার পরিচয় দেয়া জরুরি। আমাদের বোলার যদি আরেকটু ভালো বোলিং করতে হয়তো আমরা টেস্ট ম্যাচ জিততাম। তারপরেও যে জিনিসগুলো থাকে যে হ্যাঁ আরো ভালো ক্যাপ্টেন্সি করা যায়, কিন্তু আমাদের স্পিন বোলিং এর ডিসিপ্লিনে বেশ কিছু ঘাটতি ছিল। এবং এর আগেও যে পরিমাণ লুজ বল আমরা দিয়েছি, ওরা যে পরিমাণ বাউন্ডারি মেরেছে, এবং বাউন্ডারি খুব সহজেই মেরেছে, খুব লুজ বলেই বাউন্ডারি মেরেছে, ওই জায়গাটায় আমার মনে হয় আমরা যদি একটু টাইট করতে পারি।
চট্টগ্রামের মতো অকুণ্ঠ সমর্থন থাকছে না মিরপুরের উইকেটে। সবশেষ ওয়ানডে সিরিজে ইঙ্গিত স্পষ্ট, কাজটা সহজ হবে না ব্যাটসম্যানদের জন্য। প্রথম ইনিংসে এখানে গড় 332 রান। সবশেষ 6 ম্যাচে আগে ব্যাট করা দলের মধ্যে 5 দলই পেয়েছে এখানে জয়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে ঢাকা টেস্টের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, টস হেরে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ, তো ওয়েস্ট ইন্ডিজকে কত রানে আটকাতে পারলে জয়ের সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন? আর দ্বিতীয় টেস্টে দলে কি ধরনের পরিবর্তন এলো? এই উইকেটে আসলে যেটা হয় যে প্রথম 3 দিনই ব্যাটসম্যানরা একটা সুযোগ পায় রান তুলে নেওয়ার, কিন্তু শেষ 2 দিন আমরা চট্টগ্রামের উইকেট সম্পর্কেও প্রায় একই ধরনের পূর্বাভাস করেছিলাম যে শেষ 2 দিন ক্রুশাল হয়। এটা আসলে ইউনিক একটা আইডিয়া, পৃথিবীর সব উইকেটই আসলে শেষ 2 দিনে ভেঙে যায়। তবে ঢাকার ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা জানি যে ঢাকার উইকেট একটু বেশি ব্যবহারের কারণে একটু এক্সস্টেড থাকে, যে কারণে বোলাররা একটু সুবিধা পায়, সে অর্থে বল ব্যাটে আসে না, ব্যাট করা একটু কঠিন। আমরা সবশেষ যে টুর্নামেন্টগুলো হয়েছে, ওডিআই সিরিজ হয়েছে, সেখানেও দেখেছি এখানে ব্যাটিং করা কঠিন। তো সেই হিসেবে সেই সব সূত্র মেনে আসলে এই টস জয়টা বেশ ক্রুশাল হয়ে গেছে। বাংলাদেশ 1-0 পিছিয়ে আছে, ঘুরে দাঁড়ানোর একটা চ্যালেঞ্জ আছে। টসটা জয় করে প্রথমে যদি ব্যাটিং করতে পারতো, তাহলে চতুর্থ ইনিংসে ব্যাট করার যে চ্যালেঞ্জ সেটা বাংলাদেশের সামনে থাকতো না। আমরা চট্টগ্রামে যেটা দেখেছি, ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসের যে চ্যালেঞ্জ সেটা জয় করেছে কাইল মেয়ার্সের অতিমানবীয় ইনিংসের জন্য, কিন্তু সেটা সব সময় হবে না, এবং বাংলাদেশ দলে সে অর্থে সে ধরনের বিগ হিটার নাই। তো এই টস হারটা আসলে একটু ক্রুশাল হয়ে যাবে। আর বাংলাদেশ দলের একাদশের ব্যাপারে আমরা সাইফুল মজুমদারের প্রতিবেদনটা দেখছিলাম যে সৌম্য সরকারকে নিয়ে একটা আলোচনা করা হচ্ছে, যদিও সৌম্য সেই অর্থে প্রস্তুতিতে ছিল না, সাদা বলেই তার প্রস্তুতি ছিল, নিউজিল্যান্ড সফর নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই আসলে তার ডাক পড়েছে সাকিব আল হাসানের চোটের কারণে। সাদমান তারও চোটের একটা বিষয় ঘটে গেছে। টপ অর্ডারে একটা শূন্যতা আছে, সেই ঘাটতি মেটানোর একটা চাপ কিন্তু সৌম্য সরকারের ওপর। আর চট্টগ্রাম টেস্টে আমরা যেটা দেখেছি, বোলিং অ্যাটাকে একজন পেসার না থাকার কারণে কিছুটা স্ট্রাগল করেছিল ঢাকায়। সে অর্থে যে আমরা সবশেষ যে ট্রেডিশন দেখেছি, সে অর্থে পেসাররা কিন্তু অ্যাডভান্টেজ পাওয়ার কথা। সেসব বিবেচনায় আজকে আবু জাহেদ রাহি পরীক্ষিত পেসার, আমরা মুস্তাফিজকে দেখেছি কিছুটা স্ট্রাগল করতে, তার বোলিং ফুটমার্কে কিছু স্ট্রাগল করতে, ফুটমার্ক চেঞ্জের কারণে তার বোলিং লাইন লেংথেও অ্যাডজাস্টমেন্ট আনতে হয়েছিল। মুস্তাফিজের সাথে হয়তো রাহি জুটি বাঁধতে পারেন, এই দুটো পরিবর্তন হয়তো বাংলাদেশের এখন পর্যন্ত প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের উইনিং কম্বিনেশন সবশেষ টেস্টে, চট্টগ্রাম টেস্টে 3 জন ডেবিউট্যান্ট, কাইল মেয়ার্স তাদের মধ্যে একজন ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ এই টেস্টে উইনিং কম্বিনেশন না ভাঙারই একটা সম্ভাবনা আছে। বাংলাদেশের জন্য যেহেতু 1-0 পিছিয়ে আছে, অনেকগুলো ফাইন টিউনিং এর বিষয় আছে, অনেকগুলো ব্যর্থতা ঘাটতি সেগুলো কাটিয়ে ওঠার বিষয় আসে। সে বিষয়গুলো আমরা নাজমুল আবেদিন ফাহিমের প্রতিবেদনটি দেখছিলাম, তিনি যে বিষয়গুলোর কথা বলেছেন, যে স্পিনারদের লেংথের কথা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়গুলো আসলে অনেক কিছু অ্যাডজাস্টমেন্টের আছে, সেগুলো অ্যাডজাস্ট করে 1-0 পিছিয়ে থাকা থেকে কামব্যাক করতে চাইবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পেছানোর সংখ্যা ছাড়া কোনো অগ্রগতি নেই সাংবাদিক দম্পতির সাগররুনি হত্যা মামলার। প্রতিবেদন দিতে 9 বছরে 78 বার সময় নিলেও ফল শূন্য। এবার র্যাব বলছে, ঘটনাস্থল থেকে ডিএনএ পাওয়া অপরিচিত 2 ব্যক্তির পরিচয় নিশ্চিত ও গ্রেপ্তার করা গেলে উন্মোচন হবে রহস্য। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে। এর পরদিনই থানায় মামলা করেন রুনির ভাই। এরপর পুলিশ ও ডিবি হয়ে 19 এপ্রিল তদন্তের দায়িত্ব পায় র্যাব। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 8 জনের মধ্যে তানভীর রহমান ও পলাশ রুদ্র জামিনে, বাকিরা কারাগারে। এ পর্যন্ত 160 জনের সাক্ষ্য নিয়েছে র্যাব, তারপরও উন্মোচন হয়নি রহস্য। 2020 সালের 4 মার্চ আদালতে দেয়া অগ্রগতি প্রতিবেদনে র্যাব জানিয়েছিল, র্যাবের হাতে আটক ও সন্দেহভাজন 25 জনের ডিএনএ নমুনা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ল্যাবে। সে প্রতিবেদন পর্যালোচনা করে মিলেছে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ। তাদের ছবি পেতে পাঠানো হয়েছে সেখানকার আরেক ল্যাবে। গত বছরের 29 সেপ্টেম্বর সবশেষ তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাতে সাড়া মেলেনি। যে 2 জনের ব্যক্তির কথা আমরা জানতে পেরেছি,
তাদেরকে শনাক্ত করাই তদন্তকারী কর্মকর্তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে র্যাব তদন্ত করছে এবং যথানিয়মে এটির বিষয়ে প্রতিবেদন বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করা হবে। র্যাবের মতো সংস্থার চাঞ্চল্যকর এই মামলা নিয়ে করা তদন্তে আশাহত নিহতের পরিবার। তারা বলছেন, এভাবে চলতে থাকলে মামলাটি তদন্তের পর্যায়ে রয়ে যাবে। যে কর্মকাণ্ড আসলে গত 9 বছর আমরা দেখেছি, সেই হিসেবে তো বিচার পাওয়ার কোনো আশা আমরা দেখি না। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আসলে বিচার কখনোই পাবো বলে মনে হয় না। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সুষ্ঠু বিচারের স্বার্থে দ্রুত স্পর্শকাতর এ মামলার অভিযোগপত্র দেয়া জরুরি। 9 বছর হলো এটা তদন্ত কার্য শেষ হচ্ছে না, এটা একটু প্রশ্ন, জনমনের প্রশ্ন। অতি দ্রুত এই মামলার তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ 11 মার্চ। তবে কোনো মামলার তদন্ত প্রতিবেদন 9 বছরেও দিতে না পারার নজির কোথাও নেই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের রেল ক্রসিংগুলো যেন লেভেল ক্রসিং নয়, মৃত্যু ফাঁদ। সারা দেশে মোট লেভেল ক্রসিংয়ের 82 ভাগই ঝুঁকিপূর্ণ আর প্রায় অর্ধেক অবৈধ। 2008 থেকে 2018 সাল পর্যন্ত 11 বছরে শুধু লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মারা গেছেন 263 জন। কিছুদিন আগে জয়পুরহাটে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে মারা যান 12 জন। এছাড়া বিভিন্ন সময়ে ক্রসিংয়ে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। এমন অরক্ষিত লেভেল ক্রসিং ছড়িয়ে আছে সারা দেশেই। টঙ্গী মধুমিতা ক্রসিংয়ে দেখা যায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে গাড়ি ও মানুষ। ক্রসিংটি রেল কর্তৃপক্ষের নয়, সেখানে নেই কোনো সিগন্যালও। এর ঠিক পাশেই আরেকটি অবৈধ লেভেল ক্রসিং, সেখানেও নেই গেট বা গেটম্যান। রেল লাইনের ওপর বসেছে বাজার। ট্রেন আসলে পরে ওই যে বিভিন্ন লোকেরা যে ওষুধ বেছে তারা বলে কি যে ট্রেন আসতেছে তাড়াতাড়ি পারো। এই জায়গাটায় জায়গায় গাড়ি যাতে প্রতি মাস 2-1টা তো দুর্ঘটনা ঘটে। কোনো গেটম্যান নাই, লাইনম্যান নাই, তারপর এখানে বহু লোকের যাতায়াত করে। এখানে ডেলি হাজার হাজার গাড়ি আসে যাওয়া করে। এর মধ্যে ধরেন অ্যাক্সিডেন্ট আছে, প্রতি মাসে 2-1টা অ্যাক্সিডেন্ট হয়। এখনও ক্রসিংয়ে সনাতন পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ করায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, ফলে প্রাণহানি থামানো যাচ্ছে না। রেলওয়ের তথ্য বলছে, মোট 2561টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 1149টি অবৈধ। আবার বৈধ 1412টির মধ্যে 964টিতে নেই গেটকিপার। একটা লেভেল ক্রসিংয়ের জন্যই 3 শিফটে কিন্তু লোক দিতে হয়। সেই লোকগুলিকে দিয়ে কাজ আদায় করার জন্য সুপারভিশন থাকতে হয়। সনাতনী এই পদ্ধতিতে পৃথিবী আর নাই। পৃথিবী চলে গেছে হয় আন্ডারগ্রাউন্ড অথবা অ্যাবাভ গ্রাউন্ড। যেখানে যেখানে আপনার ম্যানেজমেন্টের মধ্যে নেই, অনুমোদন দিয়ে আমরা সেগুলো একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, যাতে আমরা কোনো ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারি। আমাদের বৈধ যেগুলো আছে এগুলোতে গেট কিপার প্রায় সবগুলোতে আছে, তারপরেও যেটুকু আমাদের ঘাটতি আছে আমরা এগুলো পূরণ করে ফেলব। অবৈধ লেভেল ক্রসিং বানিয়েছে এলজিইডি সহ বেশ কয়েকটি সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাও, যার মধ্যে 33টির মালিকানা সম্পর্কে কিছুই জানে না রেলওয়ে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপিডিসির মিটার রিডিং ও লাইন মেরামতের কাজ করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ আছে এসব প্রতিষ্ঠানের কর্মীদের মাধ্যমে আর্থিক অনিয়মে জড়ায় ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা। ধরা পড়লে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের সাময়িক শাস্তি দিয়ে পার পেয়ে যান মূল অপরাধীরা। কিছুদিনের মধ্যে তাদের আবারও নিয়োগ দেওয়া হয় টাকার বিনিময়ে। তদন্ত না করে এসব অভিযোগ এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সিফাত আলী রাজধানীর আদাবর এলাকার বিদ্যুতের মিটার রিডারদের সুপারভাইজার। ডিপিডিসির ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনোলজিক্যাল ইনোভেশনের কর্মী তিনি। প্রায় 2 মাস ধরে তিনি এখানে কাজ করছেন। গত বছর একই পদে থেকে একই কাজ করতেন মানিকনগর এলাকায়। তখন ডিপিডিসির আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানে ছিলেন সিফাত। ঘুষ নেয়ার দায়ে গত বছরের আগস্টে চাকরি হারান। ডিপিডিসির অফিসাররাই তাকে কাজ করাবে, কাজ বুঝে নেবে, এটাই নিয়ম। তারা চাকরিচ্যুত করে ডিপিডিসির যেটা নিয়ম হলো আমাকে একটা চিঠি দিয়ে দেবে। অথচ সিফাত আলীর চাকরি চলে যাওয়ার তথ্য নেই দাবি করে দায় এড়ালেন ডিপিডিসির নির্বাহী পরিচালক। রিপোর্ট পেয়ে থাকি এবং আমরা সেই ব্যাপারে অবশ্যই আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব এবং তাকে আবার তারও নিয়োজন বাতিল করে সে যাতে আর কোথাও ভবিষ্যতে না হতে পারে এই ধরনের প্রত্যেকেরই ডাটা আমরা সেখানে আপলোড করছি এবং কারোর যদি অভিযোগ পাওয়া যায় সেখানে সঙ্গে সঙ্গে তার তথ্যগুলো ওখানে থাকছে।
রাজধানীর ফার্মগেটের সাউদিয়া সুপারমার্কেটের ৬৮টি দোকান অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল দীর্ঘদিন ধরে। এ দায়ে জানুয়ারিতে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদককে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করে ডিপিডিসি। টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন বলছে, গ্রাহকের কাছ থেকে ঘুষ নিয়েছেন ডিপিডিসির মিটার রিডার মফিজুল ইসলাম, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেয়নি ডিপিডিসি। আর এই মার্কেটের ফিডার ইনচার্জ বেলায়েত হোসেনের বিরুদ্ধে তদন্তই করেনি প্রতিষ্ঠানটি। অভিযুক্ত মফিজুল ইসলামকে কর্মস্থলে পাওয়া যায়নি, আর কথা বলতে রাজি হননি বেলায়েত হোসেন। কর্তৃপক্ষ সাফাই গাইলেন কর্মকর্তার পক্ষেই। ফিডার ইনচার্জের কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, যদি পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। লাইনম্যান সেই টাকাটা অলরেডি জমা দিয়েছেন, গ্রাহককে ফেরত দিয়েছেন, তাই তাকে আমরা শোকজ করেছি। ডিপিডিসির মাঠ পর্যায়ে বিল তৈরি ও নিয়মিত সংস্কারের দায়িত্বে আছে ৩৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কর্মীদের তদারকি করেন ডিপিডিসির স্থানীয় কার্যালয়ের নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। মধুপুরে আশঙ্কাজনক হারে কমছে পশু পাখি। প্রাকৃতিক বন ধ্বংস, খাদ্য সংকটই বিলুপ্তির অন্যতম কারণ। বিশ্ব করোনায় আরও ১৪,০০০ মৃত্যু। মোট প্রাণহানি ছাড়ালো ২৩,৬৩,০০০, শনাক্ত ১০,৭৮,০০,০০০। চতুর্থ দিন করোনার টিকা নিয়েছেন ১,৫৮,৪৫১ জন। কুর্মিটোলা হাসপাতালে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পরে তিনি জানান, করোনা চিকিৎসার হাসপাতাল কুর্মিটোলা এখন উৎসব মুখর। নানা বয়স ও পেশার মানুষ আসছেন দলে দলে। উদ্দেশ্য করোনার টিকা নেয়া। বুধবার সকাল থেকে ছিল বেশ উপস্থিতি। হাসপাতালের বাইরে টানানো হয়েছে নিবন্ধিতদের তালিকা। এরপর সিরিয়াল নিয়ে ভেতরে গিয়ে টিকার জন্য অপেক্ষা, কিন্তু কারো মধ্যে কোনো ক্লান্তি নেই। করোনা আতঙ্কে দীর্ঘদিন ঘর থেকে বের হতে না পারা বয়োজ্যেষ্ঠ নাগরিকদের কাছে টিকা যেন স্বস্তি। মানসিক জায়গাটা অনেক উপরে উঠে গেল, মনে হয় যে সব জায়গায় যেতে পারবো, বুঝছে না? মানসিক কনফিডেন্সটাই তো আসল। এতদিন তো আতঙ্কে ছিলাম, মানে কিভাবে নিব, এখন তো নিয়ে পরে এখন খুব ভালো লাগতেছে, কোনো টেনশন লাগে না, শরীর ভালো মনে হইতেছে, বাসায় যেও ভালো হবে। দুপুরে কুর্মিটোলা হাসপাতালে টিকা নিতে যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে টিকা নেন তিনি। এরপর সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় অনেক দেশের আগেই টিকা পেয়েছে বাংলাদেশ। পরবর্তী চালানো ঠিক সময়ে চলে আসবে দেশে। বাংলাদেশে এই ভ্যাকসিনটা যদি মাননীয় প্রধানমন্ত্রী সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতেন যে এই ভ্যাকসিন অ্যাপ্রুভালের আগে তিনি কিন্তু $60 মিলিয়ন অগ্রিম টাকাটা দিতে রাজি হয়েছেন। ওর কারণেই আজকে আমরা কিন্তু। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জনগণ পাশে আছে বলেই সমালোচনায় কান দেয় না সরকার। টিকা নেয়ার বয়সসীমা 40 বছর করায় বেড়েছে উপস্থিতি। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা সাংঘাতিক একটা সিদ্ধান্ত নিলেন যে বয়সটা 40 বছর করে দিলেন, যার ফলে সবাই কিন্তু এখন আরও বেশিভাবে লোকজন নিতে পারতেছে। সমালোচনা যারা করতেছে তারা এমনিও করবে অমনিও করবে, কিন্তু আমি বিশ্বাস করি যে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে তারা কিন্তু আমরা যে উদ্যোগটা নিয়েছি এটার জন্য আমাদেরকে সবাই প্রশংসা করতেছে, এবং সবথেকে বেশি মাননীয় প্রধানমন্ত্রী সবাই কিন্তু প্রশংসা করতেছে। কুর্মিটোলা হাসপাতালে বুধবার আরও টিকা নেন আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আর আমার একটা ভয় আছে এই ইনজেকশন দেওয়ার মধ্যে, তা আমি মনে করেছিলাম যে আপনারা ক্যামেরা নিয়ে সামনে থাকবেন, আমার মুখ যদি কুচকেও যায় তাহলেও তো অসুবিধা, তো কিন্তু কোনো ব্যথা পাই নাই। রাজধানীর 48টি সহ দেশের 1000-এর বেশি হাসপাতালে চলছে টিকাদান। অনলাইনের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র দিয়ে কেন্দ্রে গিয়ে সুরক্ষার ওয়েবসাইটে নিবন্ধন করেও নেওয়া যাচ্ছে টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ। শিগগিরই খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের 6 দিন করে ক্লাস নেওয়া হবে। 2022 সালে পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানো হবে। দেশে করোনার কারণে প্রায় 11 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ। মন্ত্রণালয় বলছে, শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে করোনার টিকা। শিগগিরই খোলা হতে পারে প্রতিষ্ঠানও। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে 6 দিন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। অন্যান্য শ্রেণীর ক্লাস হবে 1 দিন। ওই ছুটি ছাটার দিনগুলো ছাড়া আর সাপ্তাহিক ছুটি একটা দিন ছাড়া বাকি দিনগুলো ক্লাস হবে। দশম এবং দ্বাদশ প্রত্যেকদিনই ক্লাস করবেন, সাপ্তাহিক ছুটি আর ওই ছুটির দিনগুলো ছাড়া। আর অন্যান্য ক্লাসগুলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এদেরকে হয়তো সপ্তাহে আমরা 1 দিন করে আনবো। চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমানো হয়েছে সিলেবাস। কাজ চলছে এইচএসসির সিলেবাস কমানোরও। 2022 সালেও কমছে সিলেবাস। এই বছরও অনেকখানি সময় হয়তো তারা তত ভালোভাবে সুযোগ পাবেন না। প্রয়োজন হলে তাদের সিলেবাসেও কিছুটা পরিবর্তন আসবে। অবশ্যই এই 2021-এর যাদের, তাদের মতো না, হয়তো তাদেরটা কিছুটা কমবে। তো তাদেরকে আমরা একাধিক দিন আনতে পারি কিনা এটা আমরা ভাবছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। এর পরেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশ আদালত দিতে পারে কিনা তা নিয়ে 6 এমিকাস কিউরির মতামত শুনবে হাইকোর্ট। 15 ফেব্রুয়ারি তাদের মূল্যায়ন জানানোর অনুরোধ করা হয়েছে। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন। সম্প্রতি আল জাজিরার এক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। দুরভিসন্ধিমূলক বলে প্রতিবাদ জানায় সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও। পরে এই প্রতিবেদনটি ইউটিউব, ফেসবুক, টুইটার থেকে সরানো এবং আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে রিট করেন এক আইনজীবী। বুধবার রিটের শুনানিতে আদালতের মন্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি অসংখ্যবার দেখা হওয়ায় কন্টেন্টটি সরানো না সরানো সমান কথা। এছাড়া রিটটির গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ আদালত দিতে পারে কিনা সে বিষয়ে অ্যামিকাস কিউরি ফিদা এম কামাল, শাহদিন মালিক, এজে মোহাম্মদ আলী, আব্দুল মতিন খসরু, প্রবীণ নিয়োগী কামাল উল আলমের মতামত নেবে হাইকোর্ট। পিটিশনার whether it is maintainable one, টু আমি যে আমাদের ডিমান্ড অফ জাস্টিস নোটিসের ব্যাপারটা নিয়ে, 3 হচ্ছে যে বিদেশি চ্যানেলের লিঙ্কগুলোকে বন্ধ করার ক্ষেত্রে কোনো ইনস্ট্যান্স নাই। সেই 3টি বিষয়েই আজকে মহামান্য আদালত অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন আমাদের লাইনের সিনিয়র লয়ারদেরকে। পিটিআরসি কারো সম্প্রচার বন্ধ বা ওটিটি প্ল্যাটফর্ম থেকে কিছু সরাতে পারে না। তবে আদালত আদেশ দিলে ওটিটি প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যোগাযোগ করলে তারা পদক্ষেপ নিতে পারে বলে আদালতকে জানান বিটিআরসির আইনজীবী। পাশাপাশি এসব বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা হচ্ছে বলেও জানান তিনি। ট্রান্সমিশন রিলেটেড এবং ব্রডকাস্টিং রিলেটেড একটু কনফিউশন আইনেও রয়ে গেছে, তো সেটা একটা প্রবলেম, কোর্টকে আমি বলেছি। আর অ্যাট দ্য সেম টাইম বিটিআরসি টেকনিক্যালি এখনও সবগুলো ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন চেলেই তারা বন্ধ করতে পারে না। হাইকোর্টের ডিসিশন, এটা আমাদের সবাইকে মানতে হবে। তখন ওই অর্ডারটা তারা ফরওয়ার্ড করে পার্টিকুলার প্ল্যাটফর্মকে, তখন তারা হয়তোবা তাদের দেশের অনুযায়ী তারা নামিয়ে ফেলে। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাতির পিতাকে কটূক্তির অভিযোগে সামিসহ 8 জনের বিরুদ্ধে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে বিচারিক আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় আনসার আল ইসলামের 8 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে চাকরিচ্যুত মেজর জিয়াসহ 2 আসামি পলাতক রয়েছে। এ রায় দিয়ে আদালত বলেছে, বই প্রকাশ করায় হত্যাকারী সমাজ ও রাষ্ট্রের শত্রু। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনের কার্যালয়ে প্রকাশক ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। এ ঘটনায় হত্যা মামলা করেন তার স্ত্রী রাজিয়া রহমান জলিব।
বুধবার সকালে মামলার অভিযুক্ত ৮ আসামির মধ্যে ৬ জঙ্গি মইনুল হাসান শামীম, আব্দুস সবুর, খায়রুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসাইন ও শেখ আবদুল্লাহকে কঠোর নিরাপত্তায় আনা হয় আদালতে। মূল অভিযুক্ত সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া ও আকরাম হোসেন ওরফে হাসিব পলাতক। আদালত জানিয়েছে সাংগঠনিকভাবে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে দীপনকে। আসামিরা সমাজ ও রাষ্ট্রের শত্রু। এদিকে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা। আর এসবের উদ্দেশ্য হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া, রাষ্ট্রের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চরিত্র ধ্বংস করে দেয়া। অন্যদিকে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি তাদের আইনজীবীর। এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি। আই উইটনেস নাই, এই মামলায় কোনো সাক্ষী কোনো আসামির নাম বলে নাই, ঘটনাস্থলে কেউ ছিল না। এটা সম্পূর্ণ আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। গ্রেপ্তার 6 আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে। আর এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 23 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় জেএমবির একযোগে বোমা হামলা মামলায় 8 জনকে 13 বছর করে এবং 10 জনকে নানা মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালতের বিচারক শরীফুল ইসলাম এই রায় দেন। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন একজন। দুপুর 12টার দিকে মামলার 19 আসামিকেই আদালতে তোলা হয়। রায়ে সন্তোষ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে ন্যায় বিচার পাননি বলে অভিযোগ আসামি পক্ষের। 2005 সালের 17ই আগস্ট শহরের শহীদ রাজ্জাক পার্ক, জেলা জজ আদালত চত্বর সহ 5 জায়গায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি। এই ঘটনায় সদর থানায় 6টি মামলা করে পুলিশ। বুড়িগঙ্গার তীরে আবারও শুরু অবৈধ স্থাপনা উচ্ছেদ। দুদিনের অভিযানের প্রথম দিন গতকাল কামালবাগের বেশ কিছু খাবার হোটেল, বসতবাড়ি সহ 2 ও 3 তলা টিনের ঘর ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। তবে হাজী সেলিমের মদিনা ফিলিং স্টেশনটি কেন সরিয়ে দেওয়া হয়নি তার কোনো সদুত্তর মেলেনি। চকবাজারের কামালবাগে উচ্ছেদ শুরুর দৃশ্য এটি। স্থানীয়দের অভিযোগ, আগে কিছু না জানিয়েই অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। বাংলা সরকার একবার সব ভাঙ্গা লোক, এক কয়দিন ভাঙ্গে আবার কয়দিন ভাঙ্গে না, এক কয়দিন ভাঙ্গে আবার কয়দিন ভাঙ্গে না, এটা কোনো মানিল। তবে বিআইডব্লিউটিএর দাবি সব নিয়ম মেনেই উচ্ছেদ অভিযানে এসেছে তারা। পর্যায়ক্রমে দখল হওয়া নদীর তীর উদ্ধার করা হবে। এই এলাকায় নতুন সীমানা পিলার বসবে, সীমানা পিলারের অ্যালাইনমেন্ট মতো সরে যাওয়ার জন্য এলাকাবাসীকে প্রায় 1 সপ্তাহ আগে থেকে মাইকিং করা হয়েছিল, কিন্তু তারা সেভাবে সরে যায়নি, ফলে আমাদের উচ্ছেদ অভিযান নিতে আমরা বাধ্য হয়েছি। তবে অভিযান এলাকার মধ্যে থাকায় এমপি হাজী সেলিমের মদিনা ফিলিং স্টেশনটি কেন সরিয়ে দেওয়া হলো না, এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। আমরা ঠিক কোনো স্পেসিফিক স্থাপনার উদ্দেশ্যে এখানে উচ্ছেদ অভিযানে আসিনি, পুরো এলাকাটাতেই আমরা উচ্ছেদ অভিযান করব। সেক্ষেত্রে আমাদের সীমানা পিলার বসানোর জন্য যে যে জায়গায় প্রয়োজন সব জায়গায় আমরা উচ্ছেদ অভিযান করব। কাউকে ছাড় দিয়েও নয়, কাউরে স্যাক্রিফাইস করেও নয়। বুধবারের অভিযানে উদ্ধার হয়েছে 1 একর জমি। এ অভিযান চলবে বৃহস্পতিবার। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া বাসের 12 যাত্রী নিহত আর আহত হয়েছেন অন্তত 18 জন। গতকাল বিকেলে 12 বাজার এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও বাসের অনিয়ন্ত্রিত গতির কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরায় যাচ্ছিল। বেলা 3টার দিকে বাসটি ঝিনাইদহের কালীগঞ্জের 12 বাজার এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সামনে গাড়ি বামে চাকা নামাই দিয়ে ডানি মুড়া দেওয়ার গাড়ি তুলতে পারে না, ওই গাড়ি ওই জায়গায় পাল্টি খাই। পাল্টি খাওয়ার পরে আর এক গাড়িতে এসে ওর ওই ছাদে মারার পরে সেপ্টে হয়ে যায়। সেপ্টে হয়ে যাওয়ার পরে এত লোকজন মারা যায়। দোষ এই বাসের। আমাদের লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন আছে কালীগঞ্জ হাসপাতাল থেকে।
আর আমরা 6টা নাগাদ রেকার আসার পরে আমরা রাস্তা ক্লিয়ার করি। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বেপরোয়া গতির কারণে মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় মহাসড়কে দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও জানান তিনি। 12 বাজার কালীগঞ্জের মহাসড়কের 12 বাজার তেল পাম্প ছাড়িয়ে আবার কালীগঞ্জ মিল গেট পর্যন্ত এই রোডটা দ্রুত বেগে নিয়ন্ত্রণ ছাড়াই চলে, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। জেলা প্রশাসক জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা। যারা আহত আছেন তাদেরকে সুচিকিৎসা দিতে পারবো। যারা মারা গিয়েছেন তাদের প্রতি জেলা প্রশাসনের শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি এবং নিহত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে আমরা সমবেদনা এবং যতটুকু আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি দেওয়ার ব্যবস্থা করছি। দুর্ঘটনার পর যশোর ঝিনাইদহ মহাসড়কে 3.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কদমতলীতে জাকির হোসেন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার সন্ধ্যা 7:15টার দিকে পূর্ব জুরাইনের নবরণ গলিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কদমতলী পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত 9টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। নিহত জাকিরের পরিবার জানায়, পুলিশের সোর্স ছিলেন জাকির। তিনি কদমতলী থানা পুলিশের সিএনজি চালাতেন। সন্ধ্যার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপেও উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে দিন-রাত গণসংযোগ করছেন প্রার্থীরা, যদিও একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তাদের। অবশ্য উৎসবের আমেজ রয়েছে ভোটারদের মাঝে। পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর। গানে গানে আর চমকপ্রদ স্লোগানে চলছে মাইকিং। সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক সহ গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। উৎসবের আমেজে ভোটাররাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে চান তারা। যে ব্যক্তি দেশের কাজ করবে, শিক্ষা প্রতিষ্ঠানে বা উন্নয়নমূলক কাজে জনগণের কর্মে যে ব্যক্তি থাকবে তাকে আমি ভোট দেব। আমরা যাতে নাগরিকরা সবাই স্বাচ্ছন্দ্যে যাতে ভোট দিতে পারি, সেই প্রত্যাশাটা আমি নির্বাচন কমিশনের কাছে আমি আহ্বান করি। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব দলের প্রার্থী। নরসিংদী পৌরসভায়ও এই উন্নয়ন চলমান। আমি আশাবাদী এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার লক্ষ্যে ভোটাররা এই নরসিংদী পৌরসভায় মেয়র পদে নৌকা প্রার্থীকেই বিজয়ী করবে। মাদক, সন্ত্রাস, সাদাবাজ এইগুলার কিছু প্রভাব আছে। আমি এইগুলার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছেন মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। 2-1 দিন আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে রাত্রেবেলা ককটেল ফুটছে মাঝে মধ্যে। আমরা এসব পরিবেশ আশা করি না এবং আমাদের ছেলেপিলে এসবের মধ্যে জড়িত থাকার প্রশ্নই উঠে না। পৌরসভার ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে। তবে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, আমাদের 2টি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে পরপর 2 দিন প্রতিপক্ষ বোমা হামলা করেছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা আমাদের স্ট্র্যাটেজি ফিক্স আপ করেছি। এখানে র্যাব মোতায়েন থাকবে, 3 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে, প্রতিটি ওয়ার্ডে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন এবং বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। আমরা সার্বিকভাবেই একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলছি। আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জিয়াউর রহমানের বীর উত্তম ও বঙ্গবন্ধুর 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। এই খেতাব বাতিলে কোনো আইনি বাধা দেখছেন না তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেয়া বীর উত্তম খেতাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকায় বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। সকালে গাজীপুরের চন্দ্রায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
খন্দকার মুস্তাক, জিয়াউর রহমান, তারপর আরও অনেকের নাম আসছে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত দলিল প্রমাণ সহ। সেই জন্য আমরা একটা উপকমিটি করেছি যে আগামী মিটিংয়ে কার কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর হত্যার সময় কী কী দলিল প্রমাণ আছে সেগুলো সহ পেশ করার জন্য, এবং তাহলে তাদের সেই সম্মানসূচক যে এগুলো আছে, পদবি আছে, সেগুলো বাতিল হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেউদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলেরও সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের গঠিত উপকমিটি ওই 5 জনের ভূমিকা পেশ করলে তা যাচাই বাছাই শেষে খেতাব বাতিল হবে। পৃথিবীতে এমন বহু নজির আছে যে তাদের কর্মকাণ্ডের জন্য সম্মানসূচক খেতাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাদের কি কার কি ভূমিকা, বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ততা কি, সেটা দলিল প্রমাণ সহ পরবর্তী সভায় উপস্থাপিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে, তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে? মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার ৭২তম সভায় জিয়াউর রহমান সহ এই 5 জনের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে পেঁয়াজের বীজের চাহিদার 70% উৎপাদন করছেন ফরিদপুরের কৃষকরা। সেই চাহিদা মেটাতে ব্যস্ত চাষিদের আশা, এবার পেঁয়াজ বীজের বাম্পার ফলন হবে, আর এজন্য সার্বক্ষণিক তদারকিতে আছে কৃষি বিভাগ। ফরিদপুরের পেঁয়াজ বীজের সুখ্যাতি দেশ জুড়ে। বীজ উৎপাদনের ভরা মৌসুমে সকাল থেকেই কাজে ব্যস্ত জেলার কৃষকেরা। কেউ ঘাস তুলছে, কেউ গাছের গোড়া খুঁচিয়ে দিচ্ছে, আবার কেউ বা ক্ষতিকর পোকা দমনে ছিটাচ্ছে কীটনাশক। বিভিন্ন ধরনের আইটেমে আছি আমরা, এখন অনেক ব্যস্ত। এখন মনে করেন যে রেলিয়ে ধুয়ে পারলে শুলটা মনে করে যত্ন করে রাখবো। আবহাওয়া ভালো থাকলে ইনশাল্লাহ বিঘে প্রতি 3.5 থেকে 4 মণ বীজ উৎপাদন হবে বলে আমরা আশা রাখি। সরকারি পেঁয়াজ উৎপাদনের মোট চাহিদার অর্ধেকেরও বেশি উৎপাদন করেন এ অঞ্চলের চাষিরা। এবার জেলার 5 উপজেলায় 1700 হেক্টরের বেশি জমিতে চলছে বীজের আবাদ। তাহিরপুরি, বাড়ি 1 এবং লাল তীর কিং জাত থেকে উৎপাদন হচ্ছে এই বীজ। আগে যে অবস্থায় ছিলাম, বীজ চাষ করার পরে আমাদের কৃষক ভাইরা যারাই চাষ করেছেন তারাই সাফল্য পেয়েছেন, ভালো হয়েছে। এবার যেমন পয়সা যদি সামনে পাই, তাতে মোটামুটি আমি 25 বিঘা লাগাচ্ছি, আমি 50 মণ দানা পাবো। এই বীজের চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই, তাই একে কালো সোনা বলে নাম দিয়েছেন চাষিরা। বীজ উৎপাদনে চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। কৃষকদের আমরা এখানে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি, যাতে আমাদের এই কৃষক আবহাওয়া যদি অনুকূলে থাকে, তারা তাদের সর্বোচ্চ মেধাশ্রম দিয়ে অধিক পরিমাণে বীজ উৎপাদন করবেন, অধিকভাবে লাভবান হবেন, এবং একই সাথে এই বীজ ফরিদপুরের থেকে দেশের বিভিন্ন জায়গায় যাবে। ফরিদপুরে এবার পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1700 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে আশঙ্কাজনকভাবে কমছে নানা প্রজাতির পশু পাখি। স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক বন ধ্বংসের কারণে খাদ্য সংকটে দিনে দিনে বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণীগুলো। আর বন বিভাগ বলছে বনের ইকোসিস্টেম নষ্ট হওয়ায় তৈরি হয়েছে এই সংকট। মধুপুরের পাহাড়ি বনাঞ্চলে একসময় অবাধ বিচরণ ছিল বাঘ, ভাল্লুক, হরিণ, বানর, হনুমান সহ নানা প্রজাতির পশু পাখি ও সরীসৃপের। কিন্তু এখন প্রায় বিলুপ্ত এ বনাঞ্চলের বেশিরভাগ প্রাণী। হাতে গোনা যেসব প্রাণী দেখা যায়, খাবার সংকটে সেগুলোও বিলুপ্তির পথে। এজন্য বন বিভাগের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দায়ী করছেন দর্শনার্থী ও এলাকাবাসী। কয়েকটা হরিণ আছে, বানর আছে, কিছু বন কুরকা আছে, দেখা যায় না, অনেকে মাইটা ঠেরে হেলায়, মানে বন দই গেছে গা। বানরগুলা খাবার সেরকম পাইতেছে না, বা যারা এই দায়িত্বে আছে উপর মহলে, তারা তদারকিটা তারা ওইভাবে করতেছে না। হরিণ প্রজনন কেন্দ্রের ভিতরেও তেমন গাছ টাছ খাবার নাই, যেগুলা পানির ব্যবস্থা নাই, সব গাছগুলো প্রায় শুকাই গেছে।
বনাঞ্চল রক্ষায় প্রতিবছর বিভিন্ন প্রজাতির বিদেশি গাছ রোপণ করায় বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে বন্য প্রাণীদের জন্য বসবাস অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ পরিবেশবিদদের। ইউক্যালিপটাস এবং আকাশমণি এই দুটো গাছই আমাদের পরিবেশের সাথে আসলে সেরকমভাবে যায় না। কারণ হচ্ছে ইউক্যালিপটাস গাছ এটা বৃদ্ধি খুব ভালো হলেও এটা মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন বনের ইকোসিস্টেম নষ্ট হওয়ায় পশু পাখি বিলুপ্ত হচ্ছে, এজন্য ব্যবস্থা নেয়ার কথা বলছেন তারা। বনভূমি ৪৫,০০০ একর আছে, সেই ৪৫,০০০ একর বনভূমি যদি আমরা রিকভার করতে পারতাম তাহলে এই চেইনটা দেখা যেত যে ওই প্রিডেটর স্পিসিসগুলো থাকতো এবং এই যে সমস্ত প্রে স্পিসিস যেগুলো ওরা খায় সেই স্পিসিসগুলো যখন ব্যালেন্স থাকতো তাহলে দেখা যেত সবগুলো এটা চেইনে বেঁধে আছে। প্রাকৃতিক বন ও বনের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অভ্যুত্থানে জড়িত জেনারেল এবং তাদের পরিবারের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন বাইডেন। সেই সাথে তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমার সেনাবাহিনীর $1 বিলিয়ন তহবিলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় অং সান সুচি সহ বন্দী নেতাদের মুক্তির জোর দাবি জানিয়েছেন বাইডেন। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। সে সময় আটক করা হয় দেশটির নেত্রী অং সান সুচি এবং প্রেসিডেন্ট সহ অন্য নেতাদের। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়ে আসছে। বিশ্বে করোনায় একদিনে প্রায় 14,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 23,63,000 ছাড়ালো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4,37,000-এর বেশি। এ পর্যন্ত আক্রান্ত 10,78,00,000-এর বেশি। সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 3,400-র বেশি মানুষের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 4,82,000। নতুন শনাক্ত 96,000-এর বেশি। মেক্সিকোতে 1,700 জন মারা গেছেন। ব্রাজিলে একদিনে শনাক্ত হয়েছে 60,200-র বেশি রোগী। মৃত্যু 1,300 জনের। এছাড়া যুক্তরাজ্যে 1,000, জার্মানিতে 708, স্পেনে 643, রাশিয়াতে 536 এবং ভারতে 119 জনের মৃত্যু হয়েছে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এই অনুমোদন দেয় সংস্থাটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন SAGE। SAGEর সভাপতি আলেকজান্দ্রো ক্র্যাভিওটো জানিয়েছেন, যেসব দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেশি সেসব জায়গায় টিকা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও অনুমোদন দিতে কোনো বাধা নেই বলেও জানান তিনি। 65 বছর বয়সের বেশি মানুষও এই টিকা নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে 2-0 গোলে হারল বার্সেলোনা। জয় দিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল লোপেতেগির দল। প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনা, তবে ইয়াসিন বোনোর রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি মেসি। উল্টো 25 মিনিটে জুলকোদির গোলে এগিয়ে যায় সেভিয়া। বিরতির পর চেষ্টা চালালেও মেসি ডি ইয়াংরা পায়নি জালের দেখা। ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকিটিচ। তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল উদযাপন করেননি সেভিয়া মিডফিল্ডার। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি প্রথম রাউন্ডের সোয়ানসি সিটিকে 3-1 গোলে হারালো সিটিজেনরা। এদিকে 9 গোলের রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে এভারটনের জয় 5-4 গোলে। কাইল ওয়াকারের গোলে প্রতিপক্ষের মাঠে ম্যান সিটির দাপুটে শুরু। পরে ব্যবধান বাড়ান রাহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসুস। এই জয় দিয়ে রেকর্ড গড়েছে গার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলে টানা 15 ম্যাচ জিতেছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন ম্যান সিটির। গোল উৎসব হয়েছে এভারটন টটেনহ্যাম ম্যাচে। নির্ধারিত সময়ে 4-4 গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে এভারটনের হয়ে পার্থক্য গড়ে দেন বার্নার্ড। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও মেক্সিকোর ক্লাব টাইগ্রেস। কাতারের এডুকেশন স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 12টায়। কাতারে
আরও একটি স্বপ্ন পূরণের মিশনে বায়ার্ন। হ্যান্সি ফ্লিকের অধীনে ষষ্ঠ শিরোপা জয়ের খোঁজে বাভারিয়ানরা। চোটের কারণে থাকছেন না লিও গোরেৎজা, জাভি মার্টিনেজ। অন্যদিকে 2020 সালের কনকাকাপ জয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিল টাইগ্রেস। এই প্রথম কনকাকাপ অঞ্চল থেকে প্রথম কোনো ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলছে। এই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। জয় দিয়ে শিরোপা ধরে রাখতে চায় বায়ার্ন। টেস্ট নয় টি-20 সিরিজ খেলতে এই বছরই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে আসবে ওজিরা। এর আগেই নিউজিল্যান্ড এসে খেলবে এখানে, তার নিশ্চয়তা দিচ্ছে বিসিবি। এদিকে ঢাকা টেস্টের পরে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা টিকা দেওয়া হবে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। নিউ নর্মালে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে মাঠে, তবে সেজন্য পূরণ করতে হয়েছে কঠিন সব শর্ত। সুরক্ষা বলয় মেনে এখনও সীমিত পরিসরেই হচ্ছে খেলা। কিন্তু ঘরোয়া ক্রিকেটের আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেছে এতদিন। ক্রিকেটারদের করোনা টিকা সম্পন্ন না করে সেটা সম্ভব নয়। তবে টিকা কার্যক্রম শুরু হবে জাতীয় দলের ক্রিকেটারদের দিয়ে। বাংলাদেশ উইন্ডিজের ঢাকা টেস্ট শেষ হলেই টিকা দেওয়া হবে তামিম মুশফিকদের। আমরা জায়গাটাও ঠিক করে ফেলেছি, লিস্টও তৈরি আছে আমাদের কাছে। এখন খালি কবে করব সেটাই আমাদের একটা অপশন আছে, যে 15 তারিখে খেলা শেষ হওয়ার আগে তো আর হচ্ছে না। টেস্ট ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমরা ভ্যাকসিনেশন কবে দিব সেই ডেটটা আপনাদেরকে কাল পরশুর মধ্যে জানাতে পারবো আশা করছি। এদিকে একাধিকবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হলেও আসছে সেপ্টেম্বরে আবার অজি দলের আসার খবর দিয়েছে বিসিবি। 2017-এর পর এই প্রথম বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া। টাইগারদের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ কিংবা ত্রিদেশীয় আয়োজন হবে। তবে সূচি চূড়ান্ত নয়। শুধু অস্ট্রেলিয়াই নয়, ভারতে টি-20 বিশ্বকাপের আগে হঠাৎই বেড়েছে উপমহাদেশে ক্রিকেট খেলার আগ্রহ। কাছাকাছি সময়ে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টি-20-র আগে বাংলাদেশে সফর করার ব্যাপারে দুই বোর্ড আমরা নীতিগতভাবে সম্মত আছি এবং এভাবেই আমাদের শিডিউল করা আছে। এখন পর্যন্ত যেটা আছে যে ওয়ার্ল্ড টি-20-র আগে বাংলাদেশে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর করবে। সো এভাবেই আমাদের প্ল্যান আছে। চলতি বছরে টানা ক্রিকেট খেলার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। ব্যস্ত সূচির পরীক্ষা সামনে ফর্ম আর ফিটনেস ঠিক রাখাই বড় চ্যালেঞ্জ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছরের মে মাসে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের পরিকল্পনা হকি ফেডারেশনের। দল ও বিদেশি খেলোয়াড়দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন কর্তারা। তবে প্রিমিয়ার লিগের বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি বুধবারের নির্বাহী কমিটির সভায়। ভারতের ফ্র্যাঞ্চাইজি হকি লিগ, যা শুরুটা 2013 সালে। ক্রিকেট ফুটবলের আদলে হকির লিগটাও হয় জমজমাট। 2017-র আসরের পর নানা কারণে আর মাঠে গড়ায়নি, তবে কয়েক আসরেই মোটা অঙ্কের মুনাফা করেছে সেদেশের হকি ফেডারেশন। আর্থিক অসচ্ছলতা কাটিয়ে ওঠার পাশাপাশি ভারতের ঝিমিয়ে পড়া হকি এখন দারুণ চাঙ্গা। বাংলাদেশেও এমন ফ্র্যাঞ্চাইজি লিগের পরিকল্পনা অনেকবারই হয়েছে, তবে আলোর মুখ দেখেনি। লিগ নিয়ে স্থবিরতা যখন নিয়মিত চিত্র, তখন ফ্র্যাঞ্চাইজি লিগেই সমাধান খুঁজতে চাইছে ফেডারেশন। বিদেশি খেলোয়াড়, নামিদামি প্রতিষ্ঠান আর লিগের সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে কার্যনির্বাহী সভায়। ফ্র্যাঞ্চাইজ নিয়ে কথা বলেছি, সেটাও ইনশাল্লাহ আসবে এবং আমরা সেটাকে পরিকল্পনা করেছি মে মাসের মধ্যে। তো এরপরে বাকি যে 2টা টুর্নামেন্ট আন্তর্জাতিক, সেটাও কিন্তু চলমান আছে, ওটা বন্ধ হয়ে যায়নি, এটা পোস্টপন্ড হয়েছিল। বিদেশি খেলোয়াড় থাকবে 2 থেকে 4 জনের প্রস্তাবনা তারা দিয়েছে। আমরা ফেডারেশন থেকে কোনটা এগ্রি করবো, কতজন এগ্রি করবো, সেগুলো বসে আমরা আলোচনা করে আপনাদের পরবর্তীতে জানাবো। তবে 3 বছর ধরে না হওয়া প্রিমিয়ার লিগের বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ফেডারেশন। বারবারই ক্লাব ফেডারেশনের সমন্বয়হীনতা উঠে আসে অজুহাত হিসেবে। ক্লাবগুলো আপনি জানেন যে যেভাবে বন্ধ হয়ে আছে, তারা ওই জিনিসগুলো নিয়ে আর আসতে পারে নাই। তো এখন চিন্তা ভাবনা চলছে যে এখানে আসলে তো যে বিষয়টা মূল, সেটা হলো অর্থনৈতিক। আমরা চাচ্ছি যে এই ফ্র্যাঞ্চাইজির আগে আমরা লিগটাকে করে ফেলতে। যদি লিগটাকে আমরা না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে শিডিউলগুলো আছে, আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ করবো মেতে, তারপর আমাদের 2021 যেটা আমাদের এশিয়া কাপ হওয়ার কথা, আমাদের পরবর্তী শিডিউলগুলো কিন্তু আন্তর্জাতিক সাথে একটু টাইট শিডিউল থাকবে। ফ্র্যাঞ্চাইজি লিগ আর প্রিমিয়ার লিগের বিষয়ে এই মাসেই আবারও সভায় বসবে ফেডারেশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।